ফনা তোলা সাপের মতো হিস হিস করতে লাগলো মিঠি। এই বুঝে এক্ষুনি ছবল মারবে। তুমি নাকি কান্না করছো? কে বলেছে? তোমার মুখ। আমি ঘুমিয়েছিলাম, তাই এমন দেখাচ্ছে। কান্না করার প্রশ্নই আসে না। ভাঙবে তো মচকাবে না। শুনলাম সেন্সও হারিয়েছ। কি বলতে চান? তুমি জানতে আমি ছিলাম? না জানার কি আছে? আপনার আগে আপনার ভুঁড়িটা রুমে ঢুকেছে আগে। ঠোঁট কাটা মেয়ে, মুখ দিয়ে কিছু আটকায় না। ভাবতেছি ভুঁড়িটা কমিয়ে ফেলবো। আপনার ইচ্ছে। স্বপ্ন পছন্দ করতো তাই কমায়নি। শেহজাদ জানে এখন সে শেষ। ও বেশ ভালো তো। রাগে কাঁপতে লাগলো মিঠি। আল্লাহ হয়ে জানে এখন কি করে বসবে। ভারী হিংসুটে মেয়ে একটা। তার জীবন বরবাদ করার জন্য এই মেয়েটাই যথেষ্ট। এই ম্যাচিউরড মেয়ে বিয়ে করলে যা হয় আর কি। লেডি ডায়না ইজ মোস্ট বিউটিফুল ওমেন ইন দ্য ওয়ার্ল্ড, বাট হার হাজব্যান্ড চিট হার। ফর অ্যানাদার ওমেন বিউটি ক্যান নট কন্ট্রোল এ ম্যান। হঠাৎ আমার ফ্রেন্ডদের সাথে আপনারা তো মিশামিশি কিসের? নারী সঙ্গ ছাড়া থাকতে পারেন না মানে? এজন্যই বোধ করি মেঘ বলেছে যাব যাব। উপন্যাসে হুমায়ুন আহমেদ বলেছিলেন পুরুষ মানুষ আর ছাগল এই দুই জিনিসকে চোখে চোখে রাখতে হয়। কখন কিসে মুখ দেয় বলা যায় না। কথাটা একদম ঠিক। শুনতে হাস্যকর মনে হলেও কথাটা খারাপ বলেনি। শুধু তাই নয়, সমরেশ মজুমদারও বলেছিলেন পুরুষ মানুষ চিতায় উঠেও যদি একবার চোখ মেলার সুযোগ পায় তবুও সেটা মেলবে মেয়েদের দিকে। এজন্যই এদেরকে বেঁধে গরু ছাগলের মতোই পাহারা দিয়ে রাখতে হয়। ধুত, আন্দাজি কথাবার্তা। একদম না। কোথায় মিশামিশি করলাম? মিশামিশি না করলে ওরা এসব সাহস কোথা থেকে পায়? কোন সব? একদিনে এত ফ্রেন্ডলি সম্পর্ক কিভাবে হলো? আবার ফুচকা, চাইনিজ এসব খেতে যান? মতলব কি? আর ইউ জেলাস? আপনার দাদা জেলাস, আপনার দাদি জেলাস। তাহলে তো হয়েছিলই। মিঠি বুকের সাথে মিশিয়ে বলল, এজন্যই বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের বিনোদিনী বলেছিল সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না তরকারিতে লঙ্কা মরিচের মতো। তোমার রাগ জিত ভালোই লাগছে সুনেত্রা, মন্দ না। আদর্শ সোহাগের সাথে একটু রাগ অভিমান না থাকলে কেমন পানসে পানসে লাগে। ন্যাকামি ছাড়ুন। তুমি আমার অভিমানের রং দেখনি, তাই কথায় কথায় আঘাত হানো সুনেত্রা। চুপ হয়ে গেল মিঠি। নিজেকে ছাড়িয়ে বেড থেকে নামতে নেয়। শেহজাদও নামলো। মিঠিকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করালো। আয়না নিজেকে দেখতেই অবাক হয়ে গেল মিঠি। কি সুন্দর করে বউ সাজিয়েছে তাকে। ছোটবেলা থেকেই মিঠির অনেক শখ ছিল সে বিয়ের সময় অনেক সুন্দর করে বউ সাজবে, বেনারসি পরবে। কিন্তু তার হয়ে উঠল না। কীরকম বিশ্রী একটা কাহিনীর মধ্যে তাদের বিয়েটা হয়েছে। কিন্তু এখন নিজেকে বধূ সাজে দেখতেই ভীষণ খুশি হলো। কি সুন্দর করে কুমকুম দিয়ে তার কপালে আর্ট করেছে। ছোটবেলা থেকেই মিঠির কুমকুমের প্রতি আলাদা একটা আকর্ষণ ছিল। বিয়েতে কুমকুম দিয়ে সাজবে। ছোটবেলায় জি বাংলা সিরিয়ালে দেখতো ইন্ডিয়ার নায়িকারা কি সুন্দর করে বউ সাজত কুমকুম দিয়ে, তেমনি আজ ওকে অমন করে সাজিয়েছে। আজ মনের বাসনা পূর্ণ হয়েছে। মিঠির অনেক ইচ্ছে ছিল তার যদি মেয়ে হয় তাহলে একটার নাম রাখবে কুমকুম, আরেকটার নাম রাখবে ঝুমঝুম। কিন্তু তা তো আর হবে না। সব স্বপ্ন নিঃশেষ হয়ে গেছে। মলিন মুখে নিজের দিকে তাকাতেই দেখল কি সুন্দর লাল টুকটুকে শাড়ি তার পরনে। মিঠি শাড়ির নাম তেমন একটা জানে না। সম্ভবত এটা মনে হচ্ছে খাদি জামদানি শাড়ি। তবে বাংলাদেশের চাইতে ইন্ডিয়ার শাড়িগুলো কোয়ালিটিতে একটু বেশিই দারুণ হয়। শপিং মলে দেখেছিল একবার। বাহ, কি সুন্দর, মনে মনে বলল। হঠাৎ এসব করার মানে কি? আমরা তো বর বধূ সাজিনি, তাই। তাছাড়া তোমার ইচ্ছেটা অপূর্ণ রাখতে মন চাইল না। আপনি কিভাবে জানেন? প্রতিটি মেয়েই তো বিয়ের সময় বউ সাজতে চায়। তুমিও তার ব্যতিক্রম না। কিন্তু আমাদের পরিস্থিতি ছিল অন্যরকম। শপিং কে করেছে? তোমার বান্ধবীরা পছন্দ করে দিয়েছে, আমি কিনেছি। শাড়িটাও কি ওদের পছন্দের? না, এই লাল টুকটুকে শাড়িটা একদম আমার পছন্দে কিনেছি। হঠাৎ ওরা সবাই রুমের ভিতর ঢুকে গেল। হকচকিয়ে সরে গেল দুজন। টুম্পা বলল, আয়নার সামনে কি দেখা হচ্ছে? শাড়ি। পছন্দ হয়েছে তোর?
মৌন রইল মিঠি। ওরা শাড়ির ডালাগুলো নিয়ে ভেতরে ঢুকে সব মিঠির সামনে রাখলো। মিঠি দেখলো ডালার মধ্যে সব কাচের বক্সে করে সাজিয়ে রাখা। এত শাড়ি? দুলাভাই কিনেছে। তোর জন্য নাকি শাড়ি কেনা হয়নি। আয় দেখ। এগিয়ে এলো মিঠি। তোর জন্য বিয়ের বেনারসি কাতান নিয়েছি, সাথে একটা লাল টুকটুকে লেহেঙ্গা। কিন্তু ভাইয়া বলল জামদানি শাড়িটা একটু ব্যতিক্রম লাগবে, তাই সেটাই তোকে পরালাম। সবগুলো শাড়ি খুলে মিঠিকে দেখালো। এক একটা এক এক কালার। এত শাড়ির প্রয়োজন ছিল না। কে পরবে? শ্রুতি বলল ভাইয়া কিনেছে, নিষেধ করেছিলাম। বলল বিয়ে তো একবারই হয়। অনন্যা বলল এক একদিন এক একটা শাড়ি পরে দুলাভাইকে দেখাবি, ব্যাস হয়ে গেল। মিঠিকে কোনো গয়না দেয়নি শেহজাদ, তাই নিজের পছন্দের সোনার গয়নাও কিনে দিল। এক এক করে ওর ডালা ভর্তি কসমেটিক সহ সব এনে রুমে ঢুকাতে লাগলো। মিঠি ভাবতে পারেনি শেহজাদ কিংবা তার বান্ধবীরা এমন কিছু করবে তার জন্য। না, কেন যেন মিঠির চোখ জোড়া ভরে গেল জলে। এত কিছু পেয়ে না। প্রসাধনীর মধ্যে মিঠির বাংলাদেশের জিনিস তেমন একটা ব্যবহার করা হয় না। তার মামা এসব পাঠিয়ে দেয় ওখান থেকে। তার নিত্যদিনকার ড্রেস থেকে শুরু করে ক্রিম লোশন হতে যাবতীয় জিনিস থেকে শুরু করে তার বাসার ভাত খাওয়ার প্লেট চামচ হতে ম্যাট পাপোশ পর্দা হতে শতরঞ্জিটা এবং কি তার কিচেনের লুস নিখুন্তি পর্যন্ত তার মামা ওই দেশ থেকে পাঠিয়ে দেয়। তার যত মশলাপাতি আছে, ওটস, সিরিয়াল, পাস্তা, সস, কেচাপ, চিজ থেকে তার কফির মগটা পর্যন্ত সব কিছু তিনি কুরিয়ার করে পাঠিয়ে দেন। কিন্তু শেহজাদের থেকে এত কিছু পেতেই আবেগপ্রবণ হলো। নিশ্চয়ই সব কিছুই যত্ন করে কেনা, কেবলমাত্র তার জন্য। এত শপিং করার প্রয়োজন ছিল না। আমার সব তো আছে, মামা তো প্রতি মাসে পাঠায়। যে এসব বলল, মামারটা আলাদা, স্বামীরটাও আলাদা। মামার জিনিসের দায়িত্ব কর্তব্য, আর স্বামীর জিনিসে সব যত্ন মায়া আর ভালোবাসার ছাপ মিশে থাকে। গোপিকা বলল এত টেনশন করিস না, তখন সবাই মিলে এইসব প্ল্যান করেছিস? টুম্পা বলল না, ভাবলাম তোর স্বামীকে নিয়ে পালিয়ে যাব, কিন্তু ভাগে বোন ছিল না। মানে তোদের ধর্মে তো একসাথে 4টা বউ রাখা যায়। গোপিকা বলল কিন্তু আমরা তো অনেকগুলো বান্ধবী, তাই ভাগে বোন ছিল না। শ্রেয়সা বলল দোলা ভাই অনেক কষ্ট দিয়েছেন, এখন আমাদের বকশিস দিন, নয়তো আজ বাসর করতে দিব না। বাসর তো আরও আগে হয়ে গেছে শালিকারা। শ্রুতি বলল হলে হয়েছে, সেটা আমরা দেখিনি, কিন্তু আজ ট্যাক্স ছাড়া কোনো বাসর হবে না। তাড়াতাড়ি ট্যাক্স দিন, নয়তো আপনার বউকে ঝালমুড়িওয়ালার কাছে বিয়ে দিয়ে দেব। বিড়ালো শেহজাদ। এক কাল সাপ এতক্ষণ ফনা তুলে হিস করছিল কামড় দেওয়ার জন্য, এখন আরও 7-8টা কালনাগিনী এসে ট্যাক্স চাইতে। অনন্যা বলল জাতির দুলা ভাই কি আমাদের বকছেন? আরে না না, এই তো তোমাদের বকশিস। ওরা নিল না। প্রিয়া বলল 10,000 টাকার 1 টাকাও কম হবে না, সোজা 10,000 টাকা দিয়ে দিন, আমরা চলে যাই। হেসে উঠল শেহজাদ। ওদের হাতে 10,000 টাকা দিতে ওরা চেঁচিয়ে উঠল। এবার ওরা জুস, দুধ, মিষ্টি নিয়ে এলো দুজনের জন্য। ওদের ছেলে মানুষে দেখে না হেসে পারল না শেহজাদ। তবে কেন জানি হুট করে শবনমের কথা মনে পড়ল। তাদের বাসর রাতেও এমন হয়েছিল। মন খারাপ হয়ে গেল শেহজাদের। আজ শাড়ি কিনতে গিয়েও বারবার শবনমের কথা মনে পড়ছিল। শবনম শাড়ি খুব পছন্দ করে। যতবার শপিং করত ততবারই শবনমের জন্য একটা শাড়ি নিয়ে নিত। সেই কি খুশি হতো। শবনমের হাসি মাখা মুখ মনে পড়ল হঠাৎ। পরক্ষণে সামলে নিল। কিছু মানুষ আছে না, একজন আরেকজনের থেকে সীমাহীন দূরে থাকে, তারপরও একজন আরেকজনকে সীমাহীন মায়ায় জড়িয়ে রাখে বুকের গহীনে। শেহজাদ ঠিক তেমনই। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিজের দোষে নিজে ঠকলো শবনম। তার কোনো হাত নেই এতে। এখন মিঠি তার জীবনে এসেছে, সে সব ভুলে ভালো থাকতে চায়। কষ্ট হবে আর কি, তবে মিঠিকে কোনো কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। এতে মিঠি আরও কষ্ট পাবে। মেয়েরা মৃত্যুর পরেও তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, দেয় না। এই একটা জায়গায় এসে মেয়েরা খুব হিংসুটে। মায়ের পেটের বোনের সাথেও তারা সমঝোতা করতে চায় না। স্বামীর ভাগ দেওয়া কি এতই সহজ? মোটেও না।
কিন্তু মিঠির ভাগ তো আরও আগে আরেকজন নিয়ে গেল। সত্যি বলতে কোনো মেয়েই বেঁচে থাকা অবস্থায় স্বামীর ভাগ অন্যকে দিতে পারে না। আর এটা ভয়ঙ্কর রকমের কষ্ট। এই কষ্ট সত্যিই ভয়ঙ্কর। কোনো মেয়ে এটা মেনে নিতে পারে না। ওরা একটা কেক নিয়ে এলো, ওদের দুজনকে দিয়ে কেক কাটালো এবং অন্যরকম পোজ দিয়ে ওদের অনেকগুলো কাপল পিকচার তুলে নিল। এরপর টাইমিং সেট করে গ্রুপ ফটো তুলল, সেলফি নিল। তারপর বিদায় জানিয়ে ওরা চলে গেল। ওরা যেতেই শেহজাদের সাথে নিজের ফোন দিয়ে বেশ কয়েকটা সেলফি তুলে নিল মিঠি। এত পিকচার নিচ্ছ যে, ঘুমাবে না? অনেক রাত হয়েছে, অসুস্থ হয়ে পড়তে পারো। ঘুমাবো, কিন্তু পিকচার তোলাটাও জরুরি। কেন? কারণ আয়না ফেলে আসা দিনগুলো দেখায় না, তাই সুন্দর সুন্দর মুহূর্ত বন্দি করছি ক্যামেরায়। নিজেকে আমার মায়ায় বন্দি না করে মুহূর্ত বন্দি করছে সুনেত্রা। চট করে শেহজাদের দিকে তাকালো মিঠি। আচমকা জিজ্ঞেস করে বসলো, আমায় ভালোবাসেন? একটু একটু। কি চান? দুঃখ? কেন? দুঃখ গ্রহণ করার মতো আন্তরিক না হলে ভালোবাসার মতো দুঃসাহস করা যায় না সুনেত্রা। আচ্ছা, একটা ফুলের নাম বলতে পারবেন? হ্যাঁ, দুঃখ। একটা নদীর নাম জানতে চাই। বেদনা। একটা গাছের নাম বলতে পারবেন? কষ্ট। শেহজাদের চোখের মনিতে চোখ রাখলো মিঠি। আচমকা জিজ্ঞেস করলো, আপনি আমি আপনার সুনেত্রা? হ্যাঁ। কেন? তোমার চোখগুলো জীবন্ত, কথা বলে আমার সাথে। তুমি আয়না দেখো কিভাবে? তোমার চোখের প্রেমে তুমি পড়ো না? আপনি পড়েছেন? না। তাহলে? মায়ায় পড়েছি। চোখের মায়ায় তো অনেকেই পড়ে শেহজাদ। কিন্তু চোখের ভাষা বোঝে কজন? প্রথম দেখায় তোমার চোখগুলো দেখতেই আমার সর্বনাশ হয়েছে সুনেত্রা। আমিও বোধহয় ভাষা বুঝতে পারিনি। আচ্ছা, প্রেম কি? আমার মতে প্রেম হচ্ছে ফিকে, ভনিতা, অভিনয়, মোহ আর কামনা। মোহ আর কামনা কি? যে ভালোবাসা দুজনকে দুদিক থেকে আকর্ষণ করে মিলিয়ে দেয়, সেটা ভালোবাসা নয়, সেটা অন্য কিছু বা মোহ আর কামনা। আর নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয়টি আর নেই। প্রেম শুধু নিজের জন্যই। শেহজাদকে প্রশ্ন করতে মিঠির বেশ ভালোই লাগছে, তাই ফের জিজ্ঞেস করে বসলো, আচ্ছা বলুন তো, কোন ভালোবাসায় ব্যথা নেই? ভালোবাসায় তো ব্যথা সবচেয়ে বেশি। কিভাবে জানেন? হৃদয় না ভাঙলে কবিতার জন্মই হতো না, নহন্যতে লেখাই হতো না। শরৎচন্দ্র স্ত্রীকান্ত লিখতেন কিভাবে? বিরহের জঠর থেকে তো জন্ম হয় সাহিত্যের, আর ব্যথাগুলোই তো শব্দ হয়ে ঝরে পড়ে। ভীষণ দারুণ। আপনার ভাবনা এবং ভালোবাসার ধরন ভীষণ গভীর শেহজাদ। সেই গভীর তল অনেকেই খুঁজে পায় না সুনেত্রা। সেটা তার ভাগ্যের দোষ। আর ভালোবাসার তল খুঁজে পেতে হলে পুরো দস্তর প্রেমিকা হতে হয় হয়তো। আচ্ছা, মানুষের জীবন কয় প্রকার? 3 প্রকার মিলিয়েই মানুষের জীবন সুনেত্রা। রয়ে যায়, সয়ে যায়, বয়ে যায়। ও আচ্ছা, ভালোবাসা কাকে বলে? কেউ হাতের রেখায় নেই জেনেও তবুও তীব্রভাবে তাকে চাওয়ার নামই ভালোবাসা। আর শরীর নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকেও ভালোবাসা বলে। আর বললে তো সে অনেক, শেষ হবে না সুনেত্রা। অসংখ্য, অগণিত, এর হিসেব নেই। বেশ, ভালোবাসার শেষ কোথায়? প্রেমের শেষ আছে, তবে ভালোবাসার কোনো শেষ নেই। কেন? যার প্রতি মন থেকে একবার ভালোবাসার সৃষ্টি হয়, তার জন্য অনন্তকাল ভালোবাসা থেকে যায়। হোক না সেটা একটা অবিবাহিত মেয়ে কিংবা একটা বিবাহিত মেয়ের ভালোবাসা। ভালোবাসার কি লাগে? ভালোবাসার জন্য কারণ লাগে না, কিন্তু বিচ্ছেদ করার জন্য অজুহাত লাগে। ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায়? একদম না। কেন? আমি তোমাকে ভালোবাসি, শুধু এই 3টা শব্দ বলে দিলেই ভালোবাসা হয়ে যায় না সুনেত্রা। সারা জীবন পাশে থেকে ভালোবাসার প্রমাণ দিতে হয়, আর সেটাই ভালোবাসা। আচ্ছা, ভালোবাসা কেনা যায়? পয়সা থাকলে তো মানুষের জীবনও কিনে নেয় লোকে। ভালোবাসা আর কি জিনিস? আচ্ছা, ভালোবাসা কোথায় আছে? ভালোবাসা নারীকে আগলে রাখার মাঝে আছে। ভালোবাসা নারীকে বিপদ থেকে রক্ষা করার মাঝে আছে। ভালোবাসা নারীকে আপন করে কাছে নেওয়ার মধ্যেই আছে। ভালোবাসা নারীর মর্যাদা দিয়ে কাছে টানার মাঝেই আছে। দারুণ। আচ্ছা, তাহলে মানুষ কেন ভালোবাসাকে দোষারোপ করে?
ভালোবাসা খুঁজতে গিয়ে আমরা ভালো লাগার পেছনে দৌড়ে দিই। তবে ক্লান্তিটা যখন এক পক্ষ থেকে হয়ে যায়, তখন আমরা ভালোবাসাকে দোষারোপ করি। গ্রেট। ভালোবাসার স্বাদ কেমন? ভালোবাসা থাকলে পেঁয়াজ মরিচ কামড়ে ভাত খাওয়াতে অমৃত লাগবে। আর যেখানে সুখ কিংবা ভালোবাসা নেই, সেখানে মাছ মাংস কোরমা পোলাও থাকলেও সব কিছুই বিষাক্ত মনে হবে। এমনটাই স্বাদ। আচ্ছা, ভালোবাসার মানুষটার জন্য কি কি করা যায়? যাকে ভালোবাসা যায় তার দিকে চেয়ে এক জীবন কাটিয়ে দেওয়া যায়। শুনেছি ছেলেদের হাসি ও মেয়েদের কান্না কখনো বিশ্বাস করতে নেই। এটা কি সত্য? ছেলেদের হাসির ভেতরে লুকিয়ে থাকে হাজারো চাপা দুঃখ, আর মেয়েদের কান্নার ভেতরে থাকে ছলনা। তবে পার্থক্য নেই, আনন্দের গভীরে বেদনা থাকে। আচ্ছা, মানুষ ভালোবাসে কেন? কিছু স্মৃতি জমাতে। দুঃখ পায় কেন? মানুষের জন্য নয়, তার স্মৃতির জন্য। আচ্ছা, জীবন কি? লাইফ ইজ দ্য ফুল অফ মেমোরিজ। ক্যারিয়ার। জীবনের আনন্দ কিসে? প্রেম, ভালোবাসা, যত্ন, মায়া, মহব্বত। আচ্ছা, আপনার কাছে সুন্দর মানুষকে? সে সব কিছুর মাঝেই সৌন্দর্য খুঁজে পায়। শেহজাদের চোখে চোখ রেখে তাকিয়ে রইল মিঠি। জানেন, আপনার সকল প্রতিউত্তর শুনে আমাকে আমার পুরো দোস্তর একটা প্রেমিক মনে হলো। আপনাকে আমার পুরো দোস্তর একটা প্রেমিক মনে হলো। অর্থাৎ আপনি একজন পুরো দোস্তর প্রেমিক। পুরুষের ভালোবাসা বুঝতে গেলে নারীকে আরও কয়েকবার জন্ম নিতে হবে। হয়তো প্রেম করেছেন কখনো? না। বিয়ের আগে কারো প্রেমে পড়েছেন? হ্যাঁ। কৌতূহলী হলো মিঠি। কে সে? আচ্ছা, একজন। জানা যাবে? ছোট্ট একটা পিচ্চি মেয়ে। তাকিয়ে রইল মিঠি। এভাবে তাকিয়ে থেকো না সুনেত্রা। কেন? তোমার চোখের ভাষা উচ্চ মাধ্যমিকের ক্যালকুলেশনের চেয়েও জটিল। আনমনা হলো মিঠি। তাতে কি হয়? আনমনা হলো মিঠি। তাতে কি হয়? সর্বনাশ। একদিন আব্বু বলেছিলেন, যেখানে নিজে ভালো থাকবি সেটাই ভালোবাসা। হ্যাঁ, সেটাও ভালোবাসা। হ্যাঁ, আমি তোমায় ভালোবেসে ভালো রাখতে চাই সুনেত্রা। মলিন হাসল মিঠি। তবে আমি দোয়া করি শেষ পর্যন্ত তোমাকে যে পাবে, সে যেন তোমাকে হীরের মতো নয়, মুক্তোর মতো খোলসে আবৃত করে যত্নে রাখে। অর্থাৎ যে তোমারে পাইল, সে যেন তোমারে যত্নে রাখে। খুব যত্নে থাকতে চেয়েছিলাম শেহজাদ। খুব একটা সুন্দর পরিবারও চেয়েছিলাম। আরও চেয়েছিলাম ঠিক আমার মতোই দেখতে এবং গুলুমুলু ফোলা ফোলা গালের অধিকারী কিউট মিষ্টি দুটো কন্যা সন্তান হবে। আমি তাদের অনেক ভালোবাসবো। আমি মায়ের আদর ভালোবাসা পাইনি, তাই তাদের অনেক ভালোবাসবো আমার মা মনে করে। আর তাদের নাম দেব কুমকুম আর রুমঝুম। এত চিন্তা করো না সুনেত্রা। যিনি জীবন দিয়েছেন তিনিই সব কিছু ভেবে রেখেছেন। রিজিকের মালিক কেবল আল্লাহ। তাই খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে ইনশাল্লাহ। মানতে গিয়েও আপনাকে মানতে পারছি না শেহজাদ। আপনি ইচ্ছে করে আমাকে মায়া লাগাচ্ছেন। আচমকা ইমোশনাল হয়ে পড়ল মিঠি। মিঠি, তোমার হাতটা একটু দেবে? ছলছল নয়নে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করল। তোমার হাতের রেখায় আমার নাম লিখে দিই, তাতে কি হবে? তাহলে তুমি আমার ভাগ্যকে নিয়ে আর হীনমন্যতায় ভুগবে না। তোমার ভাগ্যকে নিয়ে আর হীনমন্যতায় ভুগবে না। কেন? আমি তোমার হাতের রেখায় থাকতে চাই। তোমার ভাগ্যে শেষ অবধি থাকতে চাই। বেঁচে থাকার প্রার্থনাতে দুজনে একসাথে বৃদ্ধ হতে চাই। কিন্তু বিধাতার কাছে আমার ভাগ্যকে নিয়ে এক আকাশ ও সমান অভিযোগ। আর করো না, অসন্তুষ্ট হবেন বিধাতা। ক্ষমা চেয়ে নিও। নিশ্চয়ই তিনি যা করেন মঙ্গলের জন্য করেন। হয়তো। আনমনা হলো মিঠি। আচ্ছা, আমি কি কখনো মা হতে পারবো না? বলে শেহজাদের চোখের অভ্যন্তরে চোখ রাখল। মলিন হাসল শেহজাদ। জানো, আল্লাহ কাউকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন, কাউকে সচ্ছলতা দিয়ে, কাউকে সুস্থতা দিয়ে, কাউকে অসুস্থতা দিয়ে, কাউকে সম্পদ দিয়ে, কাউকে সফলতা দিয়ে, কাউকে ব্যর্থতা দিয়ে, কাউকে সন্তান দিয়ে। আমাদের মধ্যে সর্বোত্তম তারাই, যারা অবিচল ধৈর্যশীল ও কৃতজ্ঞ থাকে, সর্বাবস্থায় একমাত্র আল্লাহর উপর ভরসা ও বিশ্বাস করে। আল্লাহ আমাদের সকলের সহায় হন। তুমি যে এই প্রশ্নটা করেছো, সে তো একমাত্র স্বয়ং আল্লাহই ভালো জানেন, কারণ তিনি সর্বজ্ঞানের অধিকারী। আল্লাহ তাআলা সন্তান দিলে তোমার মাঝেই দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কিংবা অন্য কারো মাধ্যমেও দিতে পারেন। তাই বলবে এত হতাশ হচ্ছ কেন, যেখানে আল্লাহ নিজেই বলেছেন তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও সুন্দর হবে। জানো, বেশ কিছুদিন পূর্বে আমি কোথাও পড়েছিলাম, আল্লাহ দিতে দেরি করেন না, আবার তাড়াতাড়িও করেন না। আল্লাহ সঠিক সময়ে দেন। অনেক সময় অনেক কিছু খুব করে চেয়েও যখন পাই না,
তখন এই কথাটা আমাকে প্রচণ্ড অনুপ্রেরণা দেয় সুনেত্রা। আমার বিশ্বাস আমি যা চাই, অনেক সময় অনেক কিছু খুব করে চেয়েও যখন পাই না, তখন একটা কথা আমাকে প্রচণ্ড অনুপ্রেরণা দেয় সুনেত্রা। আমার বিশ্বাস আমি যা চাই আল্লাহ হয়তো একদিন আমায় তা দেবেন, সব দেবেন এবং সঠিক সময়ে দেবেন ইনশাআল্লাহ। এক নাগারে বলে থামলো শেহজাদ। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তবে তুমি চাইলে ভালো কাউকে খুঁজে বিয়ে করে নিতে পারো, অর্থাৎ আমাকে ডিভোর্স দিতে পারো। জীবন তো একটাই, আর জীবনটা কেবল তোমার। সুখে থাকার অধিকার সবারই আছে। আমিও চাই তুমি সুখে হও। ভালো লাগবে না কিছু। আল্লাহ নাকি মরা গাছেও ফুল ফোটানোর সক্ষমতা রাখে, মরুভূমিতে বন্যা বইয়ে দিতে পারেন। সক্ষমতা তিনি এক আল্লাহই রাখেন। তিনি চাইলে সব সম্ভব। যদি তিনি রহম করেন তাহলে তিনি আপনার মাঝেই আমাকে সন্তান দান করতে পারবেন, কিংবা দিবেন রহমত এবং রিজিকও দিবেন। আমার জন্য অন্য কাউকে খোঁজা লাগবে না। প্রসন্ন হাসলো শেহজাদ। হয়তো, মাথা নাড়ালো মিঠি। কিছু কিছু ভালোবাসা খুব সুন্দর সুনেত্রা, হয়তো। তবে আমি ব্যতীত তোমার শরীর অন্য কেউ ছোঁয়ার আগে, তোমার দীর্ঘশ্বাসে অন্য কারো বুক কেঁপে ওঠার আগে আমার মৃত্যু হোক সুনেত্রা। এমন কথা কেন বললে? জীবন থেকে আমাদের অনেক কিছুই হারিয়ে যায় সুনেত্রা, কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস হারিয়ে গেলে জীবনকে কেমন যেন অগোছালো মনে হয়। জানো, আত্মার সাথে মিশে যাওয়া সম্পর্কের বিচ্ছিন্ন হলে মানুষ বেঁচে থেকেও জীবন্ত লাশে পরিণত হয়। কাউকে পেয়ে হারানোর মতো তীব্র ব্যথা সহ্য করার মতো নয়। জানো, আমি ভীষণ রকমের ভঙ্গুর হয়ে আছি। এই বিশ্বাস, মায়া, ভালোবাসা ভেঙে গেলে আমি গুড়িয়ে যাব, এলোমেলো হয়ে যাব। তাই বলছি, যেতে চাইলে মায়া আর ভালোবাসা জন্মানোর আগে চলে যেও, তবু এলোমেলো করে যেও না। আমি আর সইতে পারবো না। জন্ম থেকেই কপাল পোড়া। তুমি এসে বুকটাও পোড়ানোর চেষ্টা করো না প্লিজ। তুমি আমাকে রোজ নিয়ম করে দুঃখ দিও, তবুও ছেড়ে যেও না। যদি থাকার মতো থাকো তাহলে হাত ধরো, এমন শক্ত করে ধরো যেমন করে শক্ত করে ধরে থাকে যুগের পর যুগ কংক্রিট দালান কোঠা। আচমকা মায়ের কথা মনে পড়তেই খুব ইমোশনাল হয়ে পড়ল মিঠি। বুকের সাথে মিশিয়ে নিল শেহজাদ। মিঠি, শান্ত হও। নিজেকে সামলে নিল মিঠি। চোখের জল মুছে বলল, একটা কথা বলি। বলো। আপনি তখন লাভ স্টোরি বলেছিলেন, ওটা কি সত্যি? মনে রইল শেহজাদ। বলুন। কিছুটা। আর কিছু সাজানো। আর কিছু জিজ্ঞেস করতে পারল না মিঠি। আমার সকল সমস্যা জানার পর আমি আপনাকে মেনে নিলাম শেহজাদ। তবে একটা কথা বলি, আমি নিজের মনকে মানিয়ে নিয়েছি এই বুঝ দিয়ে যে সবসময় নিজের অপছন্দ করা মানুষটি যে ভুল হবে এমনটাও নয় শেহজাদ। আপনি শবনমকে ভালোবেসেছিলেন, কিন্তু সে ছিল একটা ভুল মানুষ। সব ভুলে আপনি এক নতুন করে সবটা শুরু করতে চাইছেন আমাকে ভালোবেসে। তাই আমি আপনাকে সঙ্গ দেব। অনেক সময় সব কিছু শুরু থেকে শেষ হয় না শেহজাদ, অনেক সময় শেষ থেকেও নতুন কিছু শুরু হয়। আমরা তো এও জানি, ভুল থেকেই মানুষ শিখে। আবার না হয় শেষ থেকে শুরু করব। আর কখনো কোনো অভিযোগ করব না আপনার কোনো খুঁত নিয়ে। তবে এইটুকুই বলবো আপনাকে, যে অতীতে সব কিছু হারিয়েছেন, মনে রাখবেন আপনি হয়তো সবচেয়ে উত্তম কিছু জেতার জন্যই হারিয়েছেন। আর আমার ভাগ্যকে আমি মেনে নিতে শুরু করলাম শেহজাদ। ভাগ্যে যা আছে তাই হবে। মানুষ তো নিজের ভাগ্যের লিখন নিজে খণ্ডাতে পারে না। কথাই তো আছে, বিধাতার লিখন খণ্ডন যায় না খণ্ডানো। ঠিক তেমনই। মলিন হাসল শেহজাদ। মিঠি এই ম্যাচিওর, আবার এই কতক্ষণ ইম্যাচিওর। তবে ভালো লাগে। এছাড়াও সত্যি বলতে যেসব মেয়েরা ভীষণ রাগী, জেদি, এদের মন খুব নরম এবং ভালো হয়। এরা মানুষকে হুটহাট করে আঘাত করে বসে ঠিকই, কিন্তু শেষে নিয়ে যেই কষ্ট পায়। আর এরা সাংঘাতিক রকমের ভালোবাসতে পারে। কথায় আছে, যার মস্তিষ্কে রাগের পাহাড়, তার মস্তিষ্কই ভালোবাসার শৃঙ্গ। মিঠির কথাগুলো শুনতেই মনের অজান্তেই সম্মান চলে এলো। আপনার সাথে অনেক খারাপ বিহেভিয়ার করেছি, তার জন্য সরি, ফরগিভ মি। মৃদু হাসল শেহজাদ। একটা কথা বলি। বলো। মানুষ নাকি তাকে আঁকড়ে ধরে রাখতে চায় যার মধ্যে সে নিজেকে দেখতে পায়। হয়তো, কিন্তু আমি তো আপনার মধ্যে আমার বাবা মাকে দেখতে পাই শেহজাদ। মৃদু হাসল শেহজাদ। বিয়ের প্রথম রাতে স্পষ্ট আমি আপনার মধ্যে আমার বাবা মায়ের প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। তখন থেকেই
আপনার উপর কেমন যেন একটা মায়া কাজ করছিল। কিছু বলতে পারল না শেহজাদ, শুধু মলিন হাসল। মিঠি, তুমি নয়নতারার মতো নও, রোদে হাসবে, বৃষ্টিতে কাঁদবে, কিন্তু কথা দাও ভেঙে পড়বে না। যখন কেউ আঙুল তুলে বলতে চাইবে তুমি কিছু নও সামান্য ফুল ছাড়া, তখন তাদের উত্তর দেবে তুমিও না হয় বরং ফুল হয়ে দেখাও। কারো বুক পকেটে জায়গা করে নাও, কারো খোপার সৌন্দর্য বাড়াও, কারো বইয়ের ভাঁজে লুকিয়ে রও। তুমিও বরং আমার মতো স্বার্থহীন নয়নতারা হও। কথা দিলাম আমিও স্বার্থহীন নয়নতারা হব। মিঠি, তুমি অন্য কারো হাতে তোমার সুখ আমানত দিও না, কারণ সে হারিয়ে গেলে তোমার সুখকে আর তুমি খুঁজে পাবে না, পরে আমার মতোই হবে। দেব না সঠিক মানুষটা ছাড়া। তবে যদি আল্লাহ আমার জন্য সুখ লিখে থাকেন, তাহলে পৃথিবীর কেউ আমার কাছ থেকে এটি ছিনিয়ে নিতে পারবে না। আর যদি আল্লাহ আমার জন্য কষ্ট লিখে থাকেন, তাহলে তিনি ছাড়া আর কেউ এর প্রতিকার করতে পারবে না। হ্যাঁ। হঠাৎ পকেট থেকে ছোট ছোট 3টি বক্স বের করলো। মিঠির হাত টেনে অনামিকা একটি ফিঙ্গার রিং পরিয়ে দিল। তাকিয়ে রইল মিঠি। কি সুন্দর, মুগ্ধ হলো সে। দেখো তো তোমার পছন্দ হয়েছে সুনেত্রা? খুব। মিঠির ফর্সা ভরা ভরা লতানো পুতুল টাইপ আঙুলের রিংটির উপর সময় নিয়ে চুমু খায় শেহজাদ। সুনেত্রা মাথা নাড়িয়ে সায় দিল মিঠি। বিয়ের একটি বাম হাতের চতুর্থ আঙুলে, অর্থাৎ অনামিকায় কেন পরাতে হয় জানো? না, এর কারণ এটি একমাত্র আঙুল যার স্নায়ু সরাসরি আমাদের হৃদয়, অর্থাৎ হৃদয়যন্ত্রের সাথে সংযুক্ত থাকে। মূলত নারী পুরুষের হৃদয়ের সাথে থাকে, যাতে বিয়ের পর স্বামী স্ত্রী দুজনার হৃদয়ের সাথে আটকে থাকে। সঙ্গত কিছু কারণে মনে করা হয় বা হাতের চতুর্থ আঙুল অর্থাৎ অনামিকা আঙুলটি সরাসরি হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত, যার কারণে এর নাম দেওয়া হয় ভেনা অ্যামোরিস, কিন্তু ভালোবাসার ধমনী কিংবা ভালোবাসার ধমনী অর্থাৎ প্রেম ভালোবাসার শিরা অনামিকা হতে হৃৎপিণ্ডে পৌঁছেছে। আর অনামিকা হলো আংটি পরার জন্য সবচেয়ে উপযুক্ত আঙুল, এই কারণে একে রিং ফিঙ্গারও বলা হয়ে থাকে। ওহ, জানতাম না। তবে জ্যোতিষশাস্ত্রবিদরা মনে করেন এই আঙুলের উপর সূর্য ও মঙ্গলের প্রভাব থাকে, যদিও এইসব জ্যোতিষশাস্ত্র আমি বিশ্বাস করি না। মৃদু হাসল মিঠি, ফের হাতে চুমো খায়। তোমাকে কিছু দিতে পারিনি, তাই আজ একসঙ্গে নিয়ে নিলাম। এত কিছুর প্রয়োজন ছিল না, অল্পতেই আমি খুশি। জীবনে বিয়ে একবার, প্রয়োজনে দুবার, আমারটা না হয় ভিন্ন। বিয়েতে সবারই কম বেশ স্বপ্ন থাকে, আমি চাই না তোমার স্বপ্নগুলো অপূর্ণ থাকুক। তোমার জন্য আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু করেছি মিঠি, তবে সব স্বপ্ন ইচ্ছে হয়তো পূরণ করতে পারিনি, তার জন্য ক্ষমা করে দিও। আমি ধনাঢ্য পরিবারের সন্তান নই, খুবই নিম্নবিত্ত। তোমাকে হয়তো নামি দামি জিনিস ও বিলাসবহুল জীবন দিতে পারবো না, কিন্তু অসীম ভালোবাসতে পারবো। আপনার কি আছে তা আমি কখনো চাইনি শেহজাদ। তবে জানেন, আমি সঙ্গী হিসেবে চাকরিজীবী নয়, চাকরি প্রার্থী চেয়েছিলাম, কারণ আমি তার সফলতা উপভোগ করতে চেয়েছিলাম এবং সেখানে কিছু অবদান রাখতে চেয়েছিলাম। এটা আদিক্ষেতা নয়, এটা সত্যি। আর আমি এও জানি, পরিস্থিতি অনুযায়ী নিজের চাহিদা কন্ট্রোলে রাখতে পারলে জীবনটা ভয়াবহ সুন্দর। মুগ্ধ হলো শেহজাদ মিঠির ভাবনা চিন্তা দেখে। আসলে মিঠির ভাবনাগুলো বিচিত্র, যাতে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে। একটা বক্স খুলে মিঠিকে একটা লকেট পরিয়ে দিল। তোমার জন্য পছন্দ হয়েছিল, এটা সবসময় তোমার সাথে রেখো, কখনো খুলতে পারবে না। হাত দিয়ে ধরে দেখলো মিঠি। লাভ শেপের ডায়মন্ড রকেট এবং হাতে দুটো গোল্ড এবং ডায়মন্ড এবং সংমিশ্রণে গড়া গোলাপ পালা পরিয়ে দিল। বিয়ের পর নাকি মেয়েদের হাত খালি রাখতে নেই, যদিও আমি এসব কুসংস্কার মনে করি, তবুও তোমার জন্য একজোড়া গোলাপ বালা কিনতে ভুললাম না। আমি চাই এই বালা জোড়া তুমি মাঝে মধ্যে পরিও, যখন খুব ভালো লাগবে। বালাগুলোর ওপর তর্জনী ভুলালো মিঠি। কি সুন্দর, পুরো বালাতে যেন আস্ত জীবন গোলাপ ফুটে রয়েছে, আর ডায়মন্ডগুলো যেন ফুটন্ত ফুলের উপর পড়ে থাকা শিশির। আপনার পছন্দ অনেক সুন্দর শেহজাদ। ধন্যবাদ। একটা কাজ করলে রাগ করবে না তো সুনেত্রা? না। মৃদু হেসে মিঠির কপাল থেকে সোনার টিকলিটা সরিয়ে নিল। আরেক পকেট থেকে একটা বক্স বের করলো। বক্স খুলতেই দেখলো একটা সিম্পল ডিজাইনের টিকলি,
মিঠির কপালে পরিয়ে দিল। তুমি বলেছিলে শবনমকে যা করেছে তোমাকে তা না করতে, কিন্তু শবনমকে আমি বিয়ের রাতে সব দিলেও টিকলি দিইনি, তাই তোমাকে স্পেশাল একটা টিকলি পরিয়ে দিলাম। মাঝে মধ্যে বাসায় একটু সেজে গুজে আমার সামনে এই টিকলিটা পরিও। অনাদরে ফেলে রেখো না, সবসময় যাতে ক্যারি করতে পারো। মূলত এজন্যই বেশি গর্জিয়াস নিইনি, সিম্পল একটা ডিজাইনের নিয়েছি। কিছু বলল না মিঠি, তবে ভীষণ খুশি হলো এবং তার খুব ভালো লাগছে সময়টা। একটা দীর্ঘশ্বাস পেরিয়ে এলো। স্পেশাল গিফট হিসেবে বিয়ের রাতে শবনমকে একজোড়া নূপুর দিয়েছিল শেহজাদ, আর মিঠিকে টিকলি। তবে মিঠিকে কোনো এক সময় একজোড়া সোনার নূপুর গড়িয়ে দেবে, আর চাইলে আজ দিতে পারত, কিন্তু দেয়নি। শবনমের সাথে ভিন্নতা রেখেছিল। একটা ছোট্ট বক্স মিঠির হাতে তুলে দিল। এটা কি? খুলে দেখো। দেখলে একটা 21 স্টোন বিশিষ্ট ডায়মন্ডের নোজ পিন। তুমি নাক ফোরাওনি, নয়তো নিজের হাতে পরিয়ে দিতাম। যখন ফোরাবে তখন এটা পরে নিও। আমাদের গ্রামে কথিত বিয়ের পর নাকি নাক ফুল পরতে হয় না, খালি নাকে থাকলে নাকি স্বামীর অমঙ্গল হয়। যদিও এসব কখনো বিশ্বাস করিনি, আমি কুসংস্কার মনে করি। তবে সৌন্দর্যের জন্য দিয়েছি, পরিও। শবনমও সবসময় পরে থাকতো, তবে মন্দ লাগতো না। মাথা নাড়ালো মিঠি। আপনি আমাকে এত কিছু গিফট করেছেন, কিন্তু আমি তো কিছুই দিতে পারলাম না। মাখনের ন্যায় মিঠির নরম তুলতুলে গালে হাত রাখলো শেহজাদ। আমার জীবনের সবচেয়ে দামি উপহার তুমি, যেটা আমি টাকা দিয়ে নয়, ভাগ্য করে পেয়েছি। তুমি আমার জন্য আস্ত একটা উপহার। তুমি আজীবন পাশে থাকলেই হবে, আর কিছু চাই না সুনেত্রা। মৃদু হাসলো মিঠি। সুনেত্রা, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলো মিঠি। হঠাৎ নরম কিছুর ছোঁয়া পেল মৃদুর গালে। মিঠি তাকায়, দেখলো একগুচ্ছ গোলাপ থেকে একটা গোলাপ শেহজাদের হাতে। নিশ্চয়ই এটা ছোঁয়া পেয়েছে। ফুল নেবে না সুনেত্রা? মাথা নাড়ল মিঠি। আগে বলো, ফুল নেবে নাকি ভালোবাসা নেবে? ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। ফুল ছাড়া ভালোবাসা কি করে হয়? বাহ, অনেক জানো দেখছি। প্রেমে পড়েছ কারো? মাথা নাড়ল মিঠি। চোখ কপালে তুলে বলল, কার? একজন কালো মানিকের। এই মুহূর্তে সত্যি শেহজাদের হাসি পেল। কালো মানিকটা কি আমি? লাজুক হাসল মিঠি। হঠাৎ জানালা দিয়ে বাইরে চোখ পড়ল শেহজাদের। সুনেত্রা বাইরে আকাশের দিকে তাকাও। মিঠি তাকালো। ওই দেখো চাঁদ, বলে পাশ ফিরতে দেখলো মিঠি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল হকচকালো শেহজাদ। চাঁদ না দেখে তুমি আমার দিকে তাকিয়ে রইলে যে সুনেত্রা? আমি তো চাঁদ দেখছি। কোথায়? আমার সামনে। আপনি আমার কালো চাঁদ। আচমকা শেহজাদের উষ্ণ মরুণ বালুকার ন্যায় হৃদয়ে ঝড় বইল। এ কথা তুমি আমাকে বলছো সুনেত্রা? সন্দেহ আছে? কনফিউজড। মৃদু হাসলো মিঠি। ফুল নাও। সবগুলো ফুল একসাথে মিঠির হাতে তুলে দিল শেহজাদ। ফুল পেতেই মিঠির ঠোঁটে হাসি ফুটে উঠল। এতক্ষণে শেহজাদ লক্ষ্য করল, এত দামি জিনিস দেওয়ার পরেও এমন হাসি দেখল না যতটা দেখল ফুলগুলো পাওয়ার পর। মেয়েরা বোধহয় ফুল পাগলি, আর ফুল একটু বেশি পছন্দ করে। দামি জিনিসেও মেয়েদের খুশি করা যায় না যতটা খুশি হয় সাধারণ একটা 10 টাকার লাল গোলাপে। ফুলই বোধ হয় একমাত্র জিনিস যার প্রতি কারো অভিযোগ নেই কোনো। কাছে টেনে নিল মিঠিকে, কপালে চুমু খেয়ে বলল, সুনেত্রা, তুমি আমার যেন আহত কোনো যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘ ফুল। জানো, আমার বুকের মধ্যে একটা গাছ আছে, তুমি ছুঁয়ে দিলেই ফুল ফুটবে। আপনি আমার ডাক বাক্স হন। আমার চুল হবে আমার ব্যক্তিগত ফুলদানি, আর সেখানে প্রতিদিন সেই ফোঁটা ফুলগুলো গুজে দিবেন। হ্যাঁ, আমি তোমার ডাক বাক্স সুনেত্রা, আর সেখানে প্রতিদিন তোমার জন্য ভালোবাসার ফুলের চিঠি ফেলব। তুমি কুড়িয়ে নিও। মৃদু হাসল মিঠি, নিজে প্রশস্ত বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, তোমাকে আমি অনেক ভালোবাসবো, অনেক। চোখ বুঝে রইল মিঠি। সুনেত্রা, তোমার একটা কবিতা উপহার দিই। মাথা নাড়ালো মিঠি। নাক ডোবাবো চুলে, ওগো তোমার বেলি ফুলে, ছুঁয়ে দেব তোমার দু ঠোঁট ইচ্ছে করে ভুলে। তোমার কাজল চোখে চেয়ে পাগল হব রাতে, চোখে চোখে কথা হবে, রাগ হবে না তো তাতে। মুখটা যদি বন্ধ থাকে হৃদয় কথা কয়,
গড়ে তুলি প্রেমের সিন্ধু, তাতে মন্দ নয়। লাজুক হাসল মিঠি। তার সাথে শেহজাদের দেওয়া আজকের সেরা উপহারের মধ্যে ছিল এই কবিতাটি। সোনাদানার প্রতি মিঠির আকর্ষণ কম। হুট করে বলে বসল, শবনমকে কবিতা উপহার দিয়েছিলেন? থতমত খেল শেহজাদ। সে ভাবতে পারেনি মিঠি এমন কিছু জিজ্ঞেস করবে। শবনমকে একটা নয়, অসংখ্য কবিতা উপহার দিয়েছিল এই 5 বছরে। কিন্তু এটা শুনলে মিঠি খুব দুঃখ পাবে। আজকের এই মধুময়ী মুহূর্তে তার চোখে মুখে যেই হাসি, আনন্দ, উচ্ছ্বাস দেখতে পাচ্ছে, সেটা বিলীন হয়ে যাবে। নরম মনে ভীষণ আঘাত পাবে মিঠি। নিজেকে ধাতস্থ করল শেহজাদ। তাই মিথ্যার আশ্রয় নিল। জানে মিথ্যা বলা ঠিক নেই, তবুও নিল। মুখে হাসি ফুটিয়ে বলল, আরে না, আমি কবিতা পারি নাকি। ওই তোমার মাথায় বেলি ফুলের মালা, চোখে গাঢ় কাজল দেখতেই হঠাৎ মনে যা এলো তাই এলোমেলো গলায় বলে দিলাম। এটা কোনো কবিতার মাথা হলো নাকি? মিঠি বিশ্বাস করলো কিনা কে জানে, তবে গম্ভীর মুখে বলল, আপনি ভীষণ রোমান্টিক শেহজাদ। স্নিগ্ধ হাসল শেহজাদ। তাই? হ্যাঁ, আমার মাঝে মধ্যে কেমন বিশ্বাস হয় না, এমন একটা রোমান্টিক, লাভিং, কেয়ারিং মানুষকে কি করে মানুষ ছেড়ে যেতে পারে? গায়ের রঙে কি সব? ভালোবাসা, কেয়ার এসব কিছুই না। নীরব রইল শেহজাদ। কিছু বলতে পারল না। মিঠি, চলো ঘুমাই, একটা আবদার করি। করো। আপনি ভুঁড়িটা কমাবেন না কেন? আপনার ভুঁড়িতে মুখ গুজতে আরাম। আচমকা ভুঁড়িতে মুখ গুজল মিঠি। আচমকা শবনমের কথা মনে পড়ল। প্রথম প্রথম তার ভুঁড়ি বের হওয়ার অনেক ঠাট্টা মশকরা করলেও শবনম পরে ঠিক মিঠির মতো মুখ গুজত ভুঁড়িতে, আর বলতো ভুঁড়িটা অনেক নরম, তুলতুলে আরাম। আজ কেন জানি শবনমের কথা খুব মনে পড়ছে। মুখ তুলল মিঠি। শবনম, আপনার ভুঁড়ি পছন্দ করতো? মুখ গুজতো ওখানে? আরে না না, ও ভুঁড়ি পছন্দই করতো না। খুব বকাবকি করতো কেন কমাচ্ছি না। চাইলেই কি কমানো সম্ভব নাকি? তাই তো, কমানোর প্রয়োজন নেই। ভুঁড়িটার কারণে আপনাকে সাহেব সাহেব লাগে। ঠোঁট প্রশস্ত করে হাসল শেহজাদ। চলো ঘুমাই। ফুলগুলো রেখে শুয়ে পড়ল। আজ আরও একবার স্বেচ্ছায় কাছে আসবে সুনেত্রা? অন্যায় আবদার করছি জানি। স্বেচ্ছায় এগিয়ে এলো মিঠি। শেহজাদ মিঠিকে বুকে নেয়। হুট করে শবনমের কথা মনে পড়ে আবারও। তপ্ত শ্বাস ফেলে। হুট করে বাজেভাবে মানুষের স্মৃতি চোখের সামনে ভেসে ওঠা এক তীব্র যন্ত্রণার অনুভব হয়। মনে পড়ার অনুভূতিটা স্বচ্ছ আকাশে হঠাৎ করে কাল বৈশাখী ঝড়ের মতো এসে মুহূর্তের মধ্যে সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। শেহজাদকেও তেমনভাবে লণ্ডভণ্ড করে দিল। আচমকা 2 ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল মিঠির গালে। মিঠি চমকায়, ধমকায়, ঘাবড়ায় এবং ভরকায়। কিছু জিজ্ঞেস করতে নেয়। হুশ সুনেত্রা, চুপ করিয়ে দেয় শেহজাদ। হকচকিয়ে ওঠে মিঠি। বুকের তলায় মিঠিকে রেখে 2 চোখ বুঝল শেহজাদ। ক্ষীণা মিশ্রিত গলায় মনে মনে বলল, মানুষ জন্ম থেকেই ডিমেনশিয়ায় আক্রান্ত। ভুলে যাওয়া তাদের ব্যক্তিগত অধিকার। ভুলে গিয়ে ভুল করলে সে ভুল অপরাধ হিসেবে গ্রাহ্য হয় না। তাই মানুষ ভুলে যায়। তারপরও তোমাকে ভুলতে পারছি না। কেন বলো তো শবনম? কেন? আমি তোমায় আগলে রাখতে চেয়েছিলাম, ভালোবেসে বাহুডোরে নয়। জোর করে কিছু হয় না। আমি জোর করতে পছন্দও করি না। তাই তুমি যাওয়ার কথা বললে, ভালোবেসে অনুরোধ করতে পারলেও জোর করে অধিকার দেখিয়ে আটকে রাখতে পারিনি। সাইকোলজির মতে নাকি মেয়েদের যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা ছেলেদের থেকেও প্রায় 47% বেশি। আর এই কারণে বিচ্ছেদের পর ছেলেদের তুলনায় মেয়েরাই নাকি খুব তাড়াতাড়ি মুভ অন করতে পারে। আচ্ছা, তুমি ওকে মুভ অন করতে পেরেছো শবনম? আমাকে যখন ছেড়ে চলে যাচ্ছিলে, তখন তোমার বুক কাঁপেনি? মন কাঁদেনি? ও অভ্যাসগুলো ভুলে যেতে মায়া হয় নাই? আমার অস্ত্রসিক্ত মলিন চেহারা দেখার পরেও তোমার বুক ফেটে আসে, কান্না আসে নাই? আহ, মানুষ নাকি খুব সহজেই মানুষকে ভুলতে পারে। শুধু আমিই পারলাম না। তবে কি আমি মানুষ নই? ভালোবেসে আগলে রাখতে চেয়েছিলাম তোমাকে, আটকে রাখতে নয়। আমি তোমাকে ঘৃণা করি শবনম, অনেক ঘৃণা করি, প্রচুর ঘৃণা করি। তুমি একটা বেঈমান, স্বার্থপর। তুমি ভালোবাসা চিনলে না, তুমি স্বার্থ চিনলে। স্বার্থটাই তোমার কাছে বড় ছিল। অথচ বোকা আমি আজও স্বার্থ চিনলাম না। চিনলে আজ ধোঁকা, প্রতারিত এবং এলোমেলো হওয়া লাগতো না।
আর কোনো নিষ্পাপ নিরপরাধ মেয়েকে ঠকানোও লাগতো না, ঠকতে হতো না। তোমার জন্য তোমার কেবল তোমার জন্য একটা নিষ্পাপ মেয়ে প্রতিটি মুহূর্তে আমার মিথ্যার কথার দ্বারা ঠকছে, তাকে ঠকাচ্ছি। আই হেট ইউ শবনম, আই হেট ইউ। আরও কয়েক ফোঁটা অশ্রু গড়ায়। আধো অন্ধকারে তাকিয়ে রইল মিঠি। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর স্পর্শকাতর শব্দ হচ্ছে নাকি ম্যাচিওর মানুষের কান্না। শেহজাদের মতো একটা ম্যাচিওর মানুষ কান্না করছে। কেমন যেন লেগে উঠল মিঠির। নিজেকে সামলে নেয় শেহজাদ। চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করে, ইয়া রব, আমাকে এমন হৃদয় দান করুন যে হৃদয় কখনো আপনার ফয়সলায় অসন্তুষ্ট হবে না। আচমকা দমকা হাওয়া বয়, মুষলধারে ভারী বর্ষণ শুরু হয়। রুমের লাইট নিভে যায়। মিঠিকে খুব কাছে টেনে নেয়, সারামুখে উষ্ণ চুম্বন খায়। আস্তে আস্তে স্পর্শগুলো গাঢ় হয়। শবনমকে ভোলার চেষ্টা করে শেহজাদ। একসময় মিঠিকে নিয়ে হারিয়ে যায় ঝড় তোলা মাছ সমুদ্রে। সুখের ভেলায় ভাসতে থাকে যুগল দম্পতি। মিঠির বান্ধবীরা সবাই আজ তার বাবার রুমে একসঙ্গে ঘুমাবে। শুয়ে বসে এক একজন এক এক রকম কথা বলছে। হঠাৎ টুম্পা বলে উঠল, অনন্যা, তোর সাথে আমার কিছু কথা ছিল। বল। আসার পর থেকে একটা ব্যাপার লক্ষ্য করলাম, তুই মিঠির হাজবেন্ডের প্রতি উইক। মানে? তা তুই ভালো জানিস। কি বলতে চাইছিস? শ্রুতি বলল, ব্যাপারটা আমিও লক্ষ্য করছিলাম টুম্পা, ভাবছিলাম তোদের বলবো, তার আগেই বলে দিলি। শ্রেয়াসা বলল, আমিও খেয়াল করেছি ব্যাপারটা। অনন্যা বলল, তোরা ভুল ভাবছিস, আমার মধ্যে এমন কিছুই নেই, হয়তো একটু বেশি মিশে গেছি। তার মানে এই নয় যে উইক, আমি ওনাকে সম্মান করি। টুম্পা বলল, ওরা নিউ কাপল, যখন তখন ওদের রুমে উকি দেওয়া কিংবা নক না করে ঢুকে যাওয়া, এটা কোনো কমন সেন্সের পর্যায়ে পড়ে? বোন, তুই একটু বল। আসলে আমি এত কিছু ভাবিনি। শোন বোন, তুই এত কিছু ভাবিসনি তা ঠিক, বাট ভালো লাগার থেকেই কিন্তু ভালোবাসার শুরু। আর এটা তীব্র হতে পারে যে কোনো সময়ে। এজন্যই তোকে সতর্ক করছি। যা হয়েছে এটাই এনাফ। আর তোর ভালোর জন্য বলছি। তুইও খুব সুন্দরী মেয়ে, তুই ক্যারিয়ার করলে আরও ভালো বর পাবি। নীরব রইল অনন্যা। সে অবশ্য এসব ভাবেনি, গেস্ট হিসেবে আপ্যায়ন করেছে এটাই। দুঃখিত, আমি নিজেকে শুধরাবো। শোন, পায়েল কৃতিকার মতো হওয়ার চেষ্টা করিস না বোন। তুই মিঠির সবচেয়ে কাছের এবং আপন, আমাদের চেয়েও। আমরা চাই না তোর জন্য আমাদের এত বছরের এত সুন্দর সম্পর্কের বন্ধুত্বের সুসম্পর্ক নষ্ট হয়ে যাক। আমরা এরকম বন্ধুত্ব কখনো চাই না যে আমাদের আরেক বন্ধুর জীবন সঙ্গীকে কেড়ে নেয়। লজ্জা অনন্যার চোখে জল চলে এলো। সত্যি সে এত কিছু ভাবেনি। গোপিকা বলল, কাঁদিস না বোন, খারাপ কিছু বলিনি। একদিন তুই নিজে ঠিকই বুঝতে পারবি কেন তোকে এইসব বলেছে। টুম্পা বলল, আমি তোকে একদম বিশ্লেষণ করে বলবো না অনন্যা, তোর যখন বুদ্ধি হবে সেদিন তুই ঠিকই বুঝবি কেন টুম্পা, শ্রুতি, শ্রেয়াসা, গোপিকা অথবা আমরা সবাই এসব বলেছি কেন। আর মিঠি আমাদের বন্ধু কম, বোন বেশি। ওর ক্ষতি হোক এটা আমরা কখনোই চাই না। ভুল বুঝিস না, কথাগুলো একটু ভেবে দেখিস। গভীর রাত, জোবাইয়ের ওয়াশরুমে গেছে। শবনম শুয়ে আছে। কি মনে করে শেহজাদকে ভিডিও কল দিল। রিংটংয়ের শব্দে ঘুম ভেঙে গেল মিঠির। নিজেকে শেহজাদের বাহুডোর থেকে ছাড়িয়ে ফোনটা তুলতেই দেখল শবনম কল করেছে। কিছু না ভেবে রিসিভ করলো। দু প্রান্ত থেকে দুজন দুজনকে দেখতেই মিঠি না চমকালেও শবনম চমকে গেল। এই মেয়ে, কে তুমি? শেহজাদের ফোন তোমার কাছে কেন? কেন শেহজাদ তোমায় বলেনি আমি কে? কি বলবে? তোমার কমন সেন্স দেখে আমি বড্ড অবাক শবনম। অবাক হলো শবনম। কি বলতে চাও তুমি? এত রাতে কেউ নিউ কাপলকে কল দেয়? শেহজাদ কোথায়? ওই যে কালো মানিক ঘুমাচ্ছে, দেখবে? ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখালো। দুজনের কথায় জেগে গেল শেহজাদ। ঘুমো ঘুমো চোখে তাকালো। কার সাথে কথা বলছো? আমার এক্স সতীনের সাথে। ভরকে গেল শেহজাদ। দেখলো সত্যি কলে শবনম রয়েছে। হঠাৎ ওয়াশরুম থেকে জুবাইর বের হতে কলটা কেটে দিল শবনম। আমতা আমতা করতে লাগলো শেহজাদ। ফোনটা দাও, ওকে ব্লক দিচ্ছি। যেটা প্রথমে করার প্রয়োজন ছিল কিন্তু করেনি, তাই করার প্রয়োজন নেই। সরি, ভুলে গিয়েছিলাম। তাও ব্লক করি, দাও। বললাম তো প্রয়োজন নেই। শবনমের
নাম্বারটা মুখস্থ করে নিল মিঠি। শেহজাদ ফোন নিয়ে ব্লক করে দিয়ে ওয়াশরুমে গেল। মিঠি নিজের ফোন দিয়ে নাম্বার সেভ করলো। শবনমের হোয়াটসঅ্যাপে অ্যাড হলো। ওই সময় তোলা সব পিকচার পাঠিয়ে দিল শবনমকে। মেসেজ টোন বেজে উঠতেই শবনম চেক করলো। দেখলো শেহজাদ মিঠির কত রকমের পিকচার। ভীষণ জেলাস ফিল হলো শবনম। বুকটা জ্বালা পোড়া শুরু করলো। শবনমকে সিন করতে দেখে বাঁকা হাসলো মিঠি। বিড়বিড় করে বলল, তোকে সুখে থাকতে দেবো না শবনম। তোর জন্য আমার জীবনে না যেমন পরিণতি। শেহজাদ বের হতেই চোখ বন্ধ করে শুয়ে রইল মিঠি। টেনশনে শেহজাদের বুকের ভেতর মোচড় দিচ্ছে। মিঠি আবার কি যে শুরু করবে আল্লাহ জানে। কেন যে সে ব্লক করলো না, আর শবনমও বা কেন ছেঁচড়ামি করছে। চুপচাপ শুয়ে রইল মিঠি। কিছু জিজ্ঞেস করতে গিয়েও শেহজাদ হাত গুটিয়ে নিল। শেহজাদের কেমন লাগছে সব তো ঠিক করে নিল দুজন। মিঠিও সব জেনে শুনে মেনে নিয়েছে। এই শবনমের জন্য এখন সকালে আবার কি করে বসে। মিঠির পাশে শুয়ে পড়ল। একবার তাকালো। চোখ বন্ধ করে আছে মিঠি। শেহজাদ জানে মিঠি ঘুমায়নি। নিশ্চয়ই মাথার মধ্যে শবনমকে নিয়ে চিন্তা করছে। এই শবনম তার জীবন থেকে স্বেচ্ছায় চলে গেল, ভালো কথা, কিন্তু এখন আবার এমন করছে কেন। সত্যি শেহজাদ এবার বিরক্ত হলো। প্রতিটি মানুষের কম বেশ আত্মসম্মান এবং কমন সেন্স থাকা উচিত। তপ্ত শ্বাস ফেলে চোখ বুঝল। আমেরিকা, সন্ধ্যা বরাবর 8:30 বাজে। মাত্রই সূর্য ডুবল। দিন এখন অনেক বড় হয়েছে। অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন আহসান সাহেব। এই 3-4 দিন অফিসের এত চাপ, কাল অফিস পিকনিক ছিল, আজ আবারও নাকে মুখে কাজ শুরু হয়েছে। সিটে হেলান দিয়ে মিঠিকে ফোন করলেন। মেয়েটাই ও এই অবধি একটাবারও ফোন করলো না, কিন্তু রিং হলেও পিক করলো না মিঠি। সম্ভবত ঘুমাচ্ছে। কিন্তু এখন তো কলেজে থাকার কথা। মেয়েটার সামনে এইচএসসি এক্সাম। কলেজ ফাঁকি দেওয়ার মেয়ে মিঠি নয়, যথেষ্ট বেস্ট স্টুডেন্ট সে। চিন্তিত হলেন। মোশাররফ সাহেবকে কল করলেন। তিনি ফোন করতেই পিক করলেন, সালাম দিলেন। মিঠি কোথায় মোশাররফ? বাসায়। ফোন তুলছে না কেন? সেটা তো বলতে পারবো না। হোয়াট? বলতে পারবে না মানে? মানে আমি আজ আমাদের বাসায়। মিঠির কাছে কে? চুপ করে রইলেন। কি হলো? ভাইজান, একটা ঘটনা ঘটে গেছে আমার মেয়ের সাথে। হোয়াট? জি ভাইজান। কি হয়েছে? কিছু বলতে পারলেন না মোশাররফ সাহেব। মিঠির যদি কিছু হয় তোমাকে আমি দেখে নেব মোশাররফ। কল কেটে দিলেন। আর কাউকে ফোন করলেন না। রাগের মাথায় দপদপ করছে। বাসায় ফিরে রাত 12টার ফ্লাইটে প্লেনে উঠলেন। বাংলাদেশে তখন সকাল 10:30। মামার ফোনে ঘুম ভেঙে গিয়েছিল মিঠির, কিন্তু ভয়ে পিক করেনি। তার মামা জানতে পারলেই হয়েছে। মিঠি আতঙ্কিত হয়ে আছে ভেতরে ভেতরে। শেহজাদ উঠে নামাজ কালাম আদায় করেছে। মিঠি এখনও শুয়ে আছে। ডাকতে গিয়েও কেমন ভয় পাচ্ছে। শেহজাদ ভাবল হয়তো শবনমের জন্য মন খারাপ মিঠির। মিঠির পাশে বসল। মাথায় হাত বুলিয়ে বলল, মিঠি ওঠো, তোমার ফ্রেন্ডরা ডেকে গেছে। মিঠি উঠে বসল। শরীরে কাপড় জড়িয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে এলো। টুপ টুপ করে পানি পড়ে জামাটা ভিজে যেতে লাগলো। শেহজাদ পানি মুছে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিল। নিশ্চয় শবনমকেও এমন করত। অভিজ্ঞতা আছে কালামানিকের। ডোর নক করে টুম্পা ঢুকলো। মিঠি, ব্রেকফাস্ট করবি না? হ্যাঁ। দেখ 11:15 বাজে, এখনও কিছু খায়নি কেউ। সরি, চল। মিঠি, একটা শাড়ি পর না প্লিজ। আমি পরতে পারি না। এতগুলো শাড়ি দিয়েছে, অথচ তুই পারিস না, পরছিস না। না পরলে আমাদেরকে দে, একটা একটা করে দান করবন। সব দিলেও শাড়ি দেব না, শাড়িগুলো আমার। কি হিংসুটে। ঠিক করেছি। দে শাড়ি বের কর, পরিয়ে দিই। মিঠি কমলা রঙের একটা জামদানি শাড়ি বের করলো। এটা পরিয়ে দে। টুম্পা শাড়ি পরতে জানে। মিঠিকেও খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। আর চোখে তাকালো শেহজাদ। মিঠিকে বেশ লাগছে শাড়িতে। নতুন বউ বউ লাগছে। শেহজাদকে ব্রেকফাস্ট করতে ডাকলো টুম্পা। মিঠি কিছু বলল না। শেহজাদ ভাবল শবনমের জন্যই এমন করেছে। আগে তো জিনিস ছোড়াছুড়ি করতো, তবুও চিৎকার চেঁচামেচি করে কথা বলতো। কিন্তু এখন তো মিঠি চুপ থাকে। মিঠির এই রূপ ভালো লাগে না শেহজাদের। মারুক বকুক, চিৎকার চেঁচামেচি সব করুক, তবুও কথা বলা বন্ধ না করুক। শেহজাদ গম্ভীর চিন্তিত। টুকটাক সবাই কথা বললেও মিঠি চুপ রইল। অনন্যাও আছে, তবে আজ একদম চুপচাপ।
পরিবর্তনটা মিঠির চোখে পড়ল। অনন্যা চোখ তুলে তাকালো। মন খারাপ? না তো। মনিন হাসল। কেউ তোকে কিছু বলেছে? আরে না, কে কি বলবে। আজ চুপচাপ যে। এমনি। কফি দিবি না? খালা দিচ্ছে তো। তুই জানিস খালার কফি ভালো হয় না। অনন্যা জানে এটা মিঠি মিথ্যে বলছে। কিচেন থেকে শুনতে পেয়ে খালা হাসল। দুজনকেই তিনি চেনেন। দুই শরীর এক আত্মা। মাথা ব্যথা করছে অনন্যা। অনন্যা উঠে গেল। টুম্পা, অনন্যাকে কিছু বলেছিস? কি বলবো? ও গম্ভীর হয়ে আছে। ও এমন না। শোন মিঠি, যা হয়েছে ইটস এনাফ। এখানে কথা ক্লোজ কর। কিছু বলল না মিঠি, তবে বুঝতে পারলো কিছু তো হয়েছে। ঘণ্টাখানেক পর আচমকা বাসায় ঢুকলেন মোশাররফ সাহেব। ওনার চোখ মুখ অস্বাভাবিক দেখালো। ঘাবড়ে গেল মিঠি।